বিভিন্ন শারীরিক পরীক্ষার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন এনেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আরও সুনির্দিষ্টভাবে তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার লন্ডনে সাংবাদিকদের এসব জানান তিনি। ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তির পর থেকে খালেদা জিয়াকে বিশেষজ্ঞরা চিকিৎসা দিচ্ছেন। নিয়মিত ফিজিওথেরাপিস্টের কাছে থেরাপি নিচ্ছেন। এরই মধ্যে পরিবারের সব সদস্যের সাথে সাক্ষাৎ হওয়ায় মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরে সেখানকার লন্ডন ক্লিনিকে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে। শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সেই অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি 8 তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে। উত্তেজনা নিরসনে বাংলাদেশ ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। শুক্রবার কথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণব নগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালায় BSF। এতে আপত্তি জানায় BGB। তা উপেক্ষা করে মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে BSF। তবে ওই দিন পতাকা বৈঠকের পর ফের নির্মাণ কাজ বন্ধ করা হয়। এরপর এটি আর শুরু হয়নি। BSF-এর বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা জানান, অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। তবে নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি BSF-এর। BSF-এর উস্কানিতেই চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে উত্তেজনা তৈরি হয় বলে জানিয়েছেন বাসিন্দারা। যে কোনো অপতৎপরতা ঠেকাতে BGB-কে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় তাদের। তবে এই সীমান্তে টহল বাড়িয়েছে বর্ডার গার্ড। কর্মকর্তারা বলছেন, দ্বিপাক্ষিক চুক্তি আর সীমান্ত বাহিনীর শীর্ষ পর্যায়ে আলোচনার ভিত্তিতেই শূন্যরেখার কাছে স্থাপনা নির্মাণ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত এখন শান্ত। বিজিবির প্রতিরোধের মুখে আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছে ভারত। শূন্যরেখার 150 গজের মধ্যে স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী হলেও চৌকা সীমান্তে 60 থেকে 70 গজে বেড়া দিতে উদ্যোগ নেয় ভারত। প্রথমবার বাধা দিলে পরদিন আবারও নির্মাণ কাজ চালায় BSF। এই ঘটনাকে প্রতিবেশী দেশটির উস্কানি হিসেবে দেখছেন স্থানীয়রা। আসলে এটা আন্তর্জাতিক বিধি মোতাবেক যদি সঠিক হতো তাহলে আমাদের বিজিবি কখনো বাধা দিত না। আমার মনে হয়েছে যে এটা উস্কানি দিচ্ছে, কেউ উস্কানি দেওয়ার মূলেই চালাচ্ছে এখানে। শূন্যরেখায় যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে বিজিবিকে সহযোগিতায় পিছুপা হবেন না বলে জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। BSF অনেক বাড়াবাড়ি করছে, পাবলিক অনেক বাড়াবাড়ি করছে, তারা চলে আসছে আমাদের দিকে, কিন্তু আমরা তো হটি না, পিছু হটবো না আমরা। যদি বিজিবির সাথে আমাদের নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব। উত্তেজনা নিরসনে গত রোববার থেকে বুধবার 4 দফা পতাকা বৈঠক করে BGB ও BSF। বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক জানান, শূন্যরেখার আশেপাশে স্থাপনা করতে হবে দ্বিপাক্ষিক চুক্তি আর দুই বাহিনীর শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে। সম্মত হয়েছি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের BGB হেডকোয়ার্টার এবং BSF হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। শিবগঞ্জের এই সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তাদের লোকবল সংকট নেই বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দুই পক্ষের মধ্যে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে 7 জন আহত হয়। এ সময় মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হলে সেখানেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে পক্ষ দুটি।
জুলাই ঘোষণাপত্রের পক্ষে শনিবার বিকেলে নগরীর ২ নম্বর গেট এলাকায় লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। কর্মসূচি শেষে দামপাড়ায় ওয়াসামোড়ে একটি ভবনে অবস্থানকালে তাকে এবং সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে চট্টগ্রামের আরেক সমন্বয়ক রিজাউর রহমান ও তার সহযোগীরা। এ সময় রিজাউরের লোকজনের হামলায় অন্তত ৭ জন আহত হয়। সাদিক আরমান শৈবাল দাসের ডান হাত ছিল, যিনি তার নেতৃত্বে আমাদের উপর হামলা করছে। রাফি ভাইয়ের সাথে যারা আসলো, রেজাউলরা আসলো এবং সাদিক আরমানরা আসলো, আসার পর ওরা একটা হট্টগোল শুরু করে দিল। এ ঘটনায় রাত 8:30টায় সংবাদ সম্মেলন করেন সমন্বয়ক রাসেল। হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। যারা ছাত্রনেতা হয়ে উঠে চাঁদাবাজি করতে চায়, তাদের লোকবল প্রয়োজন হয়, তারা একটা গ্যাংকে আশ্রয় দিয়েছে এবং সেই গ্যাং এখন একটা চিরাং স্টুডেন্ট ফোরাম নামে একটা ফোরাম করেছে এবং সেটার উপদেষ্টা হচ্ছে রিজাউর রহমান। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কক্ষে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। আবার শুরু হয় বাকবিতণ্ডা। হট্টগোলের কারণে বক্তব্য শেষ করতে পারেননি রাফি। হান্নান ভাই গতকালকে আমাকে রাতে কল দিয়ে বলছে যে আমি তো আগামীকাল চট্টগ্রামে আসতেছি, তো সেই জায়গা থেকে আজকের যেই লিফলেট বিতরণ কর্মসূচিটা ছিল সেটা। পুলিশ বলছে ছাত্রদের দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে, বাইরের কেউ এতে জড়িত নয়। ওরা নিজেরা হয়তো কথাবার্তার মধ্যে লিফলেট বিতরণ ছিল, এখানে কথাবার্তার মধ্যে তর্কাতর্কি হয়েছে। বহিরাগত বলতে কিছু নাই, সবাই একসাথে বলতে আমরা নিজেরা। হামলার ঘটনায় শনিবার সন্ধ্যায় নগরীর দামপাড়া ওয়াসা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ঠিক কী কারণে সমন্বয়কদের দুপক্ষের মধ্যে এই বাকবিতণ্ডার ঘটনাটি ঘটে? পুলিশ তো বলছে যে এটি ছাত্রদের দুপক্ষের মধ্যেই হয়েছে, তো সেখানকার সর্বশেষ অবস্থা জানাবেন। যে ঘটনাটা আসলে সূত্রপাত গতকাল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক, যিনি চট্টগ্রামে যে লিফলেট বিতরণ কর্মসূচি ছিল সেটি শেষ করে তারা অভ্যন্তরীণ একটি বৈঠকে বসে নগরীর ওয়াসা এলাকায়। সেখানে রাসেল আহমেদ সহ আর রাসেল আহমেদের অনুসারীদেরকে নিয়ে সে বৈঠকটি শুরু হয় এবং এক পর্যায়ে সেখানে রাফি রিজাউর রহমান নামে এক সমন্বয়ক, চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি সেখানে গিয়ে আসলে আব্দুল হান্নান মাসুদকে জিজ্ঞেস করেন যে তাদেরকে কেন জানানো হয়নি বা এই প্রোগ্রামের কথা তারা কেন জানে না, এবং সেটি নিয়ে আসলে সূত্রপাত হয়। হান্নান মাসুদ তখন তাকে জানায় যে তাকে জানানোর বিষয়টি তাদের প্রয়োজন মনে করে না এবং তাকে চিনে না, তার পরিচয় জানতে চায়। তারা বলে যে তারা শুধুমাত্র রাসেল আহমেদ এবং রাফিকে এই প্রোগ্রামের বিষয়টি জানিয়েছে। পরবর্তীতে সেই কথাটি নিয়ে আসলে হট্টগোল শুরু হয় এবং হাতাহাতি, এবং পরবর্তীতে যে অভিযোগটি আব্দুল হান্নান মাসুদ অর্থাৎ রাসেল আহমেদ বলে যে তাদেরকে অবরুদ্ধ করে রাখে এবং তাদেরকে মারধর করা হয়, সেই বিষয়টি তারা অভিযোগ এনেছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি এটিকে কেন্দ্র করে প্রথমে ওয়াসামোর কেন্দ্রিক একটি হট্টগোল তৈরি হয়। পরবর্তীতে সেটি নগরীর জামালখান এলাকা যখন প্রেস সংবাদ সম্মেলন করে রাসেল আহমেদ এবং তার অনুসারীরা এবং যারা আহত হয়েছেন, যে 7 জন দাবি করা হচ্ছে, তারা যখন সংবাদ সম্মেলন করেন, সেই সংবাদ সম্মেলনে এক পর্যায়ে রাফি সেখানে উপস্থিত হলে তারা আসলে সেখানে আপত্তি জানান এবং তারা নানা ধরনের স্লোগান দেন যে রাফির যে সাথে যে রাজিউর রহমান যার কথা বলা হচ্ছে, তার বিরুদ্ধে একটা চাঁদাবাজির অভিযোগ এনে তারা সেখানে স্লোগানও দেয় এবং এক পর্যায়ে সেখানে হট্টগোল হলে রাসেল আহমেদ সহ অন্যান্য যারা আহত ছিলেন তারা আসলে সেখান থেকে বেরিয়ে যান এবং পরবর্তীতে প্রেস ক্লাবের নিচে সেটি হট্টগোলটি আরও কিছুক্ষণ ছিল এবং পরবর্তীতে সেখানে পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না হয় সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল এবং পরবর্তীতে সেটি শান্তভাবে শেষ হয়। কিন্তু এটিকেই কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর দুই পক্ষের মধ্যে স্ট্যাটাস সহ নানা ধরনের কথা বিনিময় আমরা দেখেছি এবং রাসেলের খান তালাত মাহমুদ রাফির একটি ফেসবুক স্ট্যাটাসে আব্দুল হান্নান মাসুদের যে ভেরিফাইড পেজ আছে সেখান থেকে কমেন্ট করা হয়েছিল এবং রাফি বলছেন যে এই ঘটনায় যদি সে নিজেও জড়িত থাকে তারও সুষ্ঠু বিচার হবে এবং তারা বলছেন যে এটি
তদন্ত করা হোক। এবং আরেকটি পক্ষ বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ভাঙন ধরানোর জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। তবে রাসেল আহমেদ যে অভিযোগ করেছেন রাফির বিরুদ্ধে, যে রাফি একটি গ্রুপকে পৃষ্ঠপোষকতা করে তাদের মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে এবং এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সুনাম সেটি ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছেন যাদেরকে আহত করেছেন। এবং তাদের এই দুজনের মধ্যে যে বিভাজন, যে দ্বন্দ্ব, সেটি চট্টগ্রামে একেবারে প্রকাশ পেল নতুন করে। তবে দীর্ঘদিন এটির গুঞ্জন ছিল এবং কেন্দ্রীয় সমন্বয়করা সেই বিষয়টি জানতেন এবং নানা সময়ে সেটি চট্টগ্রামের সমন্বয়করা তাদেরকে জানিয়েছেন। তবে এখন তাদের মধ্যে আগামী দিনের যে কর্মসূচিগুলো হবে সেই কর্মসূচিগুলোতে তারা একত্রিতভাবে করতে পারেন কিনা সেটি এখন সামনের দিনের প্রশ্ন। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্রের দুপক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী। এদিকে মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মেহরাব খান ও মিরাজ নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় পৌরসভার বেউথা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র মানিকগঞ্জে যান। সেখানে ছাত্র প্রতিনিধিদের নিয়ে পৌরসভার বেউথা এলাকার একটি রেস্টুরেন্টে কর্মী সভা করেন। সভার এক পর্যায়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষে জড়ায় তারা। এতে উভয় পক্ষের দুইজন আহত হন। কারোর সাথে আলোচনা না করেই পণ্যের ওপর কর এবং ভ্যাট আরোপ করেছে সরকার। এটি মূল্যস্ফীতিকে উস্কে দেবে। এতে সাধারণ মানুষ আরও চাপে পড়বে বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি। এমন সময়ে গ্যাসের দাম বাড়ালে সংকট আরও বাড়বে। এসব সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী বলে মনে করে ঢাকা চেম্বার। ফল, রেস্তোরাঁর খাবার, ইন্টারনেট সহ 100টির বেশি পণ্যের মূল্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে সব ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিবে, যার প্রভাব এখন থেকেই ভোক্তার উপর পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি। শনিবার মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি আরও বলেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করেই কর আরোপ করা হয়েছে। ফলে মূল্যস্ফীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে আপনি একদিক দিয়ে ইন্টারেস্ট রেট বেরিয়ে গেছে, আপনাদের মানি মার্কেটে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে আমাদের একটা হিউজ ডিসকমফোর্ট চলছে। সব কিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। এদিকে গ্যাসের দাম ৭৫ টাকা ৭২ পয়সা বা ১৫২% বৃদ্ধির প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এর ফলে শিল্প খাতে ব্যবসায়ীদের খরচ আরও বেড়ে যাবে বলে জানান ডিসিসিআই সভাপতি। প্রায় ১৫০% ইলেকট্রিসিটি মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য একটা রেকমেন্ডেশন গেছে। আমরা কিন্তু গত ৩ বছরে অলরেডি ২০০% প্রাইস কিন্তু অলরেডি হাইক নিয়েছি। জিনিসটা যদি বাস্তবায়ন হয়, আমরা দেখছি প্রায় ৪০০%-এর মতো দাম বৃদ্ধি পাচ্ছে ৩ বছরে। তো আমাদের ব্যবসায় তো ৪০০% প্রফিটেবিলিটি তো নেই যে আমরা এই ৪০০%টাকে কাভার করব কি হিসেবে। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ব্যবসায়ীদের আরও কঠিন অবস্থায় ফেলেছে। তাই দেশের অর্থনীতি ও রাজনীতিকে আলাদা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে ধর্ম কিংবা দল দেখবে না জামায়াতে ইসলাম, বরং জাতিসেবক হিসেবেই কাজ করবে, জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, ৫৩ বছরে যারাই দেশ পরিচালনা করেছে জাতিকে সম্মান করতে পারেনি। সেবকের পরিবর্তে অনেকেই মালিক হয়ে বসেছিল। প্রবাসীদের বিভিন্ন অভিযোগ ও অভিমত শুনে সরকারকে গুরুত্ব দিয়ে সেসব সমাধানের আহ্বান জানান তিনি। বলেন, প্রবাসীদের সমস্যা দেখার জন্য দূতাবাস রয়েছে, তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করা উচিত। এ সময় প্রত্যেক প্রবাসীকে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলতে অনুরোধ করেন জামায়াতের আমির। ড্যান্সবারে কাজের কথা বলে নারী পাচার থামছে না। গেল ডিসেম্বরে পাচার হওয়া এক নারী সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে বাংলাদেশের পুলিশ পাচার চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে। তাদের তথ্যে জানা গেছে, ভারতে বসে বাংলাদেশের মোবাইল সিম ব্যবহার করে এই মানব পাচার নিয়ন্ত্রণ করে দালালরা। কাজের কথা বলা হলেও নারীদের স্থান হয় পতিতালয়ে। একজন নারী বিক্রি হন 2 থেকে 5 লাখ টাকায়।
ইভেন্টে নাচতে গিয়ে বেবি আক্তারের পরিচয় হয় মামুন ও বৃষ্টি দম্পতির সঙ্গে। পরে বৃষ্টি ও তার শাশুড়ি দিলারা মাসে 40,000 টাকা আয়ের লোভ দেখিয়ে বেবি আক্তারকে মুম্বাই যেতে রাজি করান। এক পর্যায়ে স্বামীকে না জানিয়ে বাসা থেকে পালান বেবি। মানব পাচারের এই ব্যবসার নিয়ন্ত্রণ ছিল ভারতের উত্তর 24 পরগনার উদয়ের হাতে। বাংলাদেশে কাজ করতেন মামুন ও ফয়সাল নামে আরেকজন। গেল বছর 20 ডিসেম্বর সাতক্ষীরা সীমান্তের একটি নদী দিয়ে পাচার করা হয় বেবি আক্তারকে। যদিও বাংলাদেশি নাম সিমেটে আসামি ধরা পড়ে বলছে এটা ইন্ডিয়ান ব্যবহার করে, বর্ডারে থাকে ইন্ডিয়ান একজন আসামি ব্যবহার করে। সে ওই জায়গা থেকে তার সাতক্ষীরার লোক আছে যে কেউ, সেই লোক ওই বলতে পারবে কি আছে, সে রিসিভ করে মেয়ে ফয়সাল এবং আপন ও সোহাগের মাধ্যমে পাঠাই দিয়েছে উদয় নামে একজনের কাছে ইন্ডিয়ার। যখন রাত্রিবেলা নৌকায় পার করছে তখন তার সন্দেহ হয়েছে, তখন সে আর যাবে না, তখন জোরাজুরি করে মাছ ধরে নিয়ে পার করতে পারে। ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন বেবিসহ কয়েকজন। এরপরেই এই পাচার চক্রের বিষয়টি সামনে আসে। আমাদের যে গবেষণা বলছে যে এই সেক্স ট্রাফিকিংয়ের ক্ষেত্রে যেসব মেয়েরা এই ধরনের ভিকটিম হচ্ছে, এদের একটা মেজর পোর্শন যেই হচ্ছে তারা হচ্ছে বাই দেয়ার অ্যাকোয়েন্টেন্স, মানে পরিচিত জনের মাধ্যমে, ফলস ম্যারেজ অথবা কন্ট্রাক্ট ম্যারেজ। তারা কিন্তু এই ধরনের এই ছলচাতুরির পেপারসগুলো রেডি করতে কিন্তু তারা সহযোগিতা করছে, করে এরপর তারা যখন পাচার হয়ে যাচ্ছে তখন তারা বুঝতে পারছে যে তারা আসলে ভিকটিম। এর আগেও কবিতা নামে এক নারীকে পাচারের কথা স্বীকার করেছে মামুন ও ফয়সাল। তাদের নামে মানব পাচারের একাধিক মামলা রয়েছে, এমনকি গ্রেফতারও হয়েছিলেন দুজনেই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবাধিকার নয় বরং নিপীড়ন বিবেচনায় রেখে সাইবার সুরক্ষা আইন করছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন ভয়েস রিফর্মের সংগঠক শহীদুল আলম। একে ফ্যাসিবাদের আচরণের সঙ্গে তুলনা করেছেন তিনি। এই আইন নিয়ে অসন্তোষ জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানও। শনিবার সকালে ডিআরইউতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্টকে বাতিল করে সাইবার সুরক্ষা আইন করছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে আলোচনার আয়োজন করে ভয়েস ফর রিফর্ম এবং ডিএসএ ভিকটিম নেটওয়ার্ক নামের দুটি সংগঠন। এতে অংশ নিয়ে নিজেদের হয়রানি ও নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। পরবর্তী প্রজন্মকে যে আমরা এই আইনটা বেঁধে দিচ্ছি, এই আইনটা একই জিনিস ধারাবাহিকভাবে বয়ে যাচ্ছে, তো এখানে আমাদের মানে স্টপ করা উচিত আমার মনে হয়। আমরা মনে করি যে এই ধরনের আইনেরই দরকার নাই, আপনি প্রয়োজনে আপনার স্পেসিফিক যে ইস্যু ভিত্তিক আইনগুলো সেগুলোর পরিধি বাড়ান, সেগুলোকে আধুনিকায়ন করেন। সাইবার সুরক্ষা আইন নিয়ে অসন্তোষ জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। এই আইন সরকার না নাগরিকের সুরক্ষায় করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যারা রাইটস ডিফেন্ডার্স তারা এসে এমন একটা আইন যদি করেন যেটাতে রাইটস টেকেন অ্যাওয়ে হয়ে যাবে বা তার জন্য হ্যারাস্ট হবে, তাহলে সেটা তো খুবই দুর্ভাগ্যজনক, সেটা তো মেনে নেওয়া যাবে না। আমরা এই দাবিটা খুব জোরালোভাবে ওঠেনি, কিন্তু এই দাবিটা জোরালোভাবে ওঠা উচিত যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা 7 দিনের মধ্যে বাতিল হবে বলেছিল, তারপর বহু 7 দিন চলে গেছে, এখনো কেন বাতিল হলো না। এ সময় আলোকচিত্রী শহীদুল আলম মন্তব্য করেন, নানা অপরাধে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষমতা বাড়াতে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে। এখানে মানবাধিকারের লেন্স কিন্তু ব্যবহার করা হয়নি, জনগণের স্বার্থের লেন্স ব্যবহার করা হয়নি, নিপীড়ন কিভাবে করা যায় সেই লেন্স ব্যবহার করা হয়েছে। জনগণের দাবিতে এই সরকার এসছে, আমরা তো আশা করি তারা জনগণের লেন্স দিয়ে দেখবেন, এবং সেই জিনিস যদি যতক্ষণ না হয় সত্যিকার অর্থে পরিবর্তন হবে না। এখনো যদি ফ্যাসিবাদের লেন্স দিয়ে আমাদের দেখা হয়, সেই লেন্সের মাধ্যমেই যদি আইন তৈরি করা হয় এবং সেই লেন্সের মাধ্যমে দেশ চলে, তাহলে সত্যিকার অর্থে আমরা স্বাধীন হইনি। আলোচকরা অভিযোগ করেন, টেলিফোনে আড়ি পাতার সংস্থা এনটিএমসি বাতিল না করে আরও শক্তিশালী করা হচ্ছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে হামলার ঘটনায় মানববন্ধন করেছে মালিক সমিতির সদস্যরা। শনিবার বেলা 2:30টার দিকে এই মানববন্ধনে তারা উদ্বেগ ও নিন্দা জানান। এই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা মার্কেটের নিরাপত্তা বিঘ্নিত করতে চায় দাবি করে ব্যবসায়ীরা এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ব্যবসায়ী নেতারা আরও বলেন, কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী জোর করে চাঁদা আদায় করতে দীর্ঘদিন ধরেই হুমকি ধামকি দিচ্ছিল। তাদের দাবি মেনে না নেয়ায় এই হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মার্কেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
আমাদের দুজন ব্যবসায়ীর উপর কিছু সন্ত্রাসী খুব ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। একজন হচ্ছে ওয়াহিদুল হাসান দীপু, আর একজন হচ্ছে যে এহতেশামুল হক। প্রত্যেকটাই মাংকি ক্যাপ আছে না, মাংকি ক্যাপ পরা, চেনার উপায় নেই। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আসামি ছিনতাইয়ে জড়িত বিএনপির 3 কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে বহিষ্কারের তথ্য জানানো হয়। এর আগে শনিবার সকালে থানা থেকে ছিনতাই হওয়া আসামি ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত 10টার দিকে শ্রীনগর থানা পুলিশের হেফাজতে থাকা মারামারি মামলার আসামি তরিকুলকে ছিনিয়ে নেন বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের 31 নেতাকর্মীর নাম সহ আরও 160 জনের বিরুদ্ধে মামলা করেন। নোয়াখালীর মাইজদি হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে 15টি দোকান। গতরাত পৌনে 12টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাতে হঠাৎ হকার্স মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 2 ইউনিট। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাত 1টার দিকে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। জামালপুরের মাদারগঞ্জে মহিলা দলের সমাবেশ উপলক্ষে গরু চুরির অভিযোগে যুবদল কর্মী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় এক ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গ্রেপ্তার 2 জন হলেন আদারভিটা ইউনিয়ন যুবদলের কর্মী সুমন মণ্ডল এবং মাংস ব্যবসায়ী ফজলুল প্রামাণিক। এছাড়া সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার চৌধুরীকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। স্থানীয়রা জানান, উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার চৌধুরীর বাড়িতে এক ভোজের আয়োজন করা হয়। সেই ভোজের গরু চুরির অভিযোগ ওঠে। এই ঘটনায় গরুর মালিকের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়িতে একটি চুরাই গরু চুরি করে এনে সেইখানে জবাই করা হয় এবং কিছু অংশ রান্না করা হয়। এই গরুটি যার গরু তিনি বাদী যিনি তাকে গিয়ে শনাক্ত করেন। পরবর্তীতে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে টিম পাঠাই এবং ঘটনার সাথে জড়িত 2 জন ব্যক্তিকে আমরা হাতে নাতে আটক করি। পটুয়াখালীর কলাপাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় 60 ভরি স্বর্ণালংকার ও নগদ 2 লাখ টাকা নিয়ে যায় ডাকাত। পুলিশ জানায়, ঐশী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের 4 তলা ভবন লন্ডন ভিলা চিঙ্গুরিয়া মহল্লায় অবস্থিত। রাত 8টার দিকে বাড়ি ভাড়া নেয়ার কথা বলে বাসার ভেতরে ঢোকে 3 তরুণ। পরে গৃহবধূ অর্পিতা সরকার সহ 2 জনকে বেঁধে মারধর করে আলমারির চাবি নিয়ে নেয়। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। কক্সবাজার সৈকতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকে পরিকল্পিত বলছে পরিবার। তবে পূর্বশত্রুতার জের বললেও কারা এর সাথে জড়িত সে বিষয়ে ধারণা নেই তাদের। এদিকে পুলিশ বলছে, চরমপন্থী নেতা থেকে জনপ্রতিনিধি হওয়া টিপুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 2023 সালে খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন গোলাম রব্বানী টিপু। আওয়ামী লীগের পতনের পর থেকেই ছিলেন আত্মগোপনে। প্রায় 5 মাস পর পরিবারের কাছে ফিরল তার মরদেহ। শনিবার বাদ-জোহর জানাজা শেষে খুলনার উত্তর দিয়ানা কবরস্থানে টিপুর দাফন হয়। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড দাবি করে পরিবার বলছে, তাকে প্রলোভন দেখিয়ে কক্সবাজারে নেওয়া হয়। হাত পেতে পরিকল্পনা মাফিক ওখানে আমাদের ধারণা কিলার ক্যাডার মোতায়েন করে তাকে ওখানে নিয়ে ওই মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে জায়গায় মেরে ফেলে। ছাত্রজীবনে বামপন্থী সংগঠন ছাত্রমৈত্রীর সাথে যুক্ত ছিলেন গোলাম রব্বানী টিপু। পরে চরমপন্থী দলে যুক্ত হয়ে এলাকা ছাড়েন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হন স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার বিরুদ্ধে বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শেখ শহীদুল ইসলাম হত্যা মামলা সহ 2টি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ। হত্যা মামলা দেখছি আর একটা বলে মারামারি মামলা।
এটা হচ্ছে আমাদের থানার কোর্টে বিচারাধীন। আইন শৃঙ্খলা জনিত কোনো বিষয় দাঁড়ালে তো আমরা অবশ্যই থাকবো। আমাদের এলাকায় বাড়িতে যাই নাই, ঠিক আছে, আমরা এলাকায় টহল আছে। 9 জানুয়ারি রাতে কক্সবাজার হোটেল সিকালের সামনে টিপুকে গুলি করে হত্যা করা হয়। জড়িত সন্দেহে এরই মধ্যে খুলনার 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান ইফতেখার চালু ও মেজবাহ হক ভুট্টোকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, বাজারে মুড়ি কাটা পেঁয়াজও উঠছে। এসবের প্রভাবে পেঁয়াজের দাম কেজিতে অন্তত 70 টাকা কমেছে। এতে লোকসানের শঙ্কায় চাষিরা। তাদের দাবি আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম পড়ে যাচ্ছে। লোকসান কমাতে ধাপে ধাপে পেঁয়াজ বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। কয়েক বছর দাম বেশি হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহী হয়েছে চাষিরা। এবার ফলনও ভালো হয়েছে। মেহেরপুরে এরই মধ্যে ক্ষেত থেকে মুড়ি কাটা পেঁয়াজ তোলা শুরু হয়েছে। চাষিরা বলছেন, কয়েক সপ্তাহ আগেও পেঁয়াজের দাম ছিল 80 থেকে 100 টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। পেঁয়াজ আমদানির প্রভাব বলে দাবি তাদের। আমাদের এবার অনেক বেশি দামে পেঁয়াজ লাগানো হয়েছে, বিছন কেনা হয়েছে। আমাদের 1 বিঘে জমিতে 80-90 হাজার টাকা খরচ। আমাদের এই পেঁয়াজে সারা বছর চলবে না, 2 মাস চলবে। এই 2 মাস যদি এলসি না আসে আমরা লাভবান হব। মুড়ি কাটা পেঁয়াজ ওটার সময় গেছে, এই সময় এলসি ঢুকাচ্ছে, এর জন্য আমাদের মূল্য পাইছি না। এবার পেঁয়াজের আবাদ বেড়েছে ঝিনাইদহেও। সাধারণ মানের পেঁয়াজের বীজ প্রতি কেজির দাম 6 থেকে 15 হাজার টাকা, আর হাইব্রিড বীজ 30 হাজার টাকা। এছাড়া সারেরও দাম বেশি। এ পরিস্থিতিতে দুশ্চিন্তায় কৃষক। আমাদের পেঁয়াজ দাম আশ্বিন, কার্তিক, অঘ্রাণ মাস পর্যন্ত রেখে দিই। ওই পেঁয়াজ ওই সময় রাখলেই অনেক পেঁয়াজ পচে যায়। সারের দাম বেশি, শ্রমিকের দাম বেশি। এবার লাগাচ্ছে 3 বিঘা, আগামীতে কি হবে বলতে পারছি না। তবে কৃষি বিভাগ বলছে, দেশি পেঁয়াজ একসাথে বাজারে আসায় দাম কমেছে। লোকসান কমাতে কয়েক ধাপে পেঁয়াজ বিক্রির পরামর্শ কর্মকর্তাদের। পরামর্শ দেবো পেঁয়াজটা ধাপে ধাপে বিক্রি করার, ধাপে ধাপে বিক্রি, এক টাইমে বাজারে নেওয়া যাবে না। কিছুটা দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করে ধাপে ধাপে নেবে। আমরা যদিও এখানে একটা কোল্ড স্টোরেজ হলে ভালো হয়। ঝিনাইদহে পেঁয়াজ চাষ হয়েছে 12,846 হেক্টর জমিতে এবং মেহেরপুরে 5,000 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, এই পেঁয়াজ চাষিদের লোকসান কমাতে কৃষি বিভাগ কি পরামর্শ দিচ্ছে? আমি আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মাগুরা জেলায় এবছর 13,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। মূলত জানুয়ারির শুরু থেকে এই মুড়ি কাটা পেঁয়াজ বাজার হতে শুরু করেছে। আমি কিছু চাষির সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছিলেন গত বছর যেখানে এই মুড়ি কাটা পেঁয়াজের দানা, অর্থাৎ তারা যে কন্দ কিনেছিলেন, তারা 3500 থেকে 4000 টাকায় এই কন্দ কিনেছিলেন। কিন্তু এবার তারা এই বীজ অর্থাৎ কন্দ কিনেছেন 8 থেকে 10,000 টাকা করে, যার কারণে তাদের বিঘা প্রতি কিন্তু প্রায় কন্দ খরচ এবং শ্রমিক খরচ সহ প্রায় লক্ষাধিক টাকা তাদের খরচ হয়ে গেছে। যার কারণে তারা এখন বাজারে যে দরে পেঁয়াজ বিক্রি করছেন, তারা মন প্রতি কিন্তু 18 থেকে 19,000 টাকা দরে তারা বাজারে 18 থেকে 19,000 টাকা করে তারা বাজারে এই পেঁয়াজ বিক্রি করছেন। যার কারণে কিন্তু অনেক পেঁয়াজ চাষিরাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমি কিছু পেঁয়াজ চাষির সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই পেঁয়াজের যে তারা খরচ, যে পরিমাণ তাদের খরচ হয়েছে, সেই খরচের তুলনায় কিন্তু তারা এখন সেই পরিমাণ বিক্রি করতে পারছেন না। তারা এর কারণে কিন্তু তারা পেঁয়াজ চাষিরা হতাশার সম্মুখীন হয়েছেন। আমি কথা বলেছিলাম যে এই আড়তের এখানে বর্তমান যে বাজার পরিস্থিতি, এই আড়তদারদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে বলেছেন আজকে যে বাজার দর, সেই বাজার দর কিন্তু 1800 থেকে 1900 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজার চাষিরা যে পরিমাণ পেঁয়াজ রপ্তানি করেছেন এখানে, সেই পরিমাণ বাজারে প্রচুর পরিমাণ সরবরাহ থাকার কারণে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আমি কথা বলেছিলাম মাগুরা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে সেই উপপরিচালকের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে মাগুরা জেলায় এবছর যে পরিমাণ পেঁয়াজ রপ্তানি হয়েছে, বিশেষ করে মাগুরা সদর এবং শ্রীপুরে পেঁয়াজ রপ্তানি বেশি পরিমাণ আবাদ হওয়ার কারণে কিন্তু বাজারে সরবরাহ বেশি ছিল, যার কারণে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তিনি ধারণা করছেন যে মাগুরা জেলায় এবার পেঁয়াজের যে বাজার থাকবে সেটি হয়তোবা জানুয়ারির শেষের দিকে পেঁয়াজের দাম তারা বেশি পাবে। তো মাগুরা থেকে এই ছিল বাজার দর সর্বশেষ পেঁয়াজের পরিস্থিতি। কমেছে দেশি পেঁয়াজের দাম, মাগুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন। শেরপুরে এবার সবজির উৎপাদন হয়েছে পর্যাপ্ত, উৎপাদন বেশি হওয়ায় দাম পাচ্ছেন না চাষিরা। লাভের আশায় সবজি চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে তাদের। উপযুক্ত দাম না পেয়ে সবজি চাষে উৎসাহ হারাচ্ছেন চাষিরা।
6 বিঘা জমিতে বেগুন আবাদ করেছেন শেরপুর সদরের ডাকপাড়া গ্রামের চাষি ইয়াসিন আলী। সারের চড়া দাম ও রোগবালাই দমনে কীটনাশকে এবার বাড়তি খরচ করতে হয়েছে তাকে। তবে এখন দাম পাচ্ছেন না বেগুনের। 250 থেকে 300 টাকা মনে বিক্রি করতে হচ্ছে পাইকারদের কাছে। কম 5 টাকা কেজি বেগুন আমরা তো নিয়ে মনে করি শেরপুর নিয়ে বেছে তাও দাম বেশি, জামালপুর নিয়ে বেছে তাও দাম বেশি, ঢাকা নিয়ে বেছে তাও দাম বেশি। আমরা যে ব্যস্ত আছি উৎপাদন করতেছি আমরা মনে করি টাকা পাইতেছি না। শুধু বেগুন নয়, বিপাকে ফুলকপি চাষিরাও। ন্যায্য দামের ধারে কাছেও নেই পাইকারি দাম। উৎপাদন খরচই উঠছে না চাষিদের। যেমন কপি করছি, কপি দাম নাই, তার সামনে মিষ্টি রাখা করছি, কোনো কিছু দাম নেই বর্তমানে, কিন্তু আমরা সারা দাম বাড়তেও নেই। চাষির কাছে 6 থেকে 10 টাকা কেজি দরে কেনা বেগুনি হাত বদলে শহরে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। এতে লাভবান হচ্ছে কেবল মধ্যস্বত্বভোগীরা। এরকম পরিশ্রম করার পর আমাদেরকে ঠকানো হচ্ছে, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না, এটার আমরা প্রতিকার চাই। চাষির উৎপাদিত সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষক পর্যায়ে যে দামটা পায় সেটার চেয়ে ভোক্তা পর্যায়ের দামটা বেশি। এটার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যস্থ মিডলম্যান অনেক বেশি থাকায় আসলে কৃষকরা প্রকৃত দামটা পাচ্ছে না। কৃষক ন্যায্য মূল্য না পেলে সবজির উৎপাদন কমার আশঙ্কা দেখছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বিভিন্ন সড়কে অংশীজনের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বিআরটিএর এই সচেতনতামূলক কার্যক্রমে কি কি বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে? দেখুন, সড়কে শৃঙ্খলা ফেরানোর যে বিষয়টি, এটি নিয়ে আসলে এর আগেও অনেকবার কাজ করা হয়েছে, অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সড়কের শৃঙ্খলা আসলে ফেরেনি। তবে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ তারা একটি উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগ বিশেষ করে তারা সচেতনতামূলক যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো আসলে চালাচ্ছেন এবং সড়ক নিরাপত্তা যে সংক্রান্ত যে সচেতনতামূলক নির্দেশনা সেটি আসলে তারা দিচ্ছেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে এখানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যিনি সচিব আছেন তিনি এখানে অংশ নিয়েছেন এবং নিয়ে বিভিন্ন যানবাহনগুলোকে এবং যানবাহনের চালক যারা আছেন তাদেরকে সচেতন করা হচ্ছে এবং একই সাথে পথচারী যারা আছেন তাদেরকেও সচেতন করা হচ্ছে। আমি আপনাকে একটু যে সচেতনতামূলক কার্যক্রমে যে নির্দেশনাগুলো তারা দিচ্ছেন সেগুলো যদি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে যত্রতত্র রাস্তা পারাপার করা যাবে না, এটি বিআরটিএর অন্যতম একটি নির্দেশনা। অন্যদিকে তারা নির্দেশনা দিচ্ছেন যে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার করতে হবে এবং একই সাথে যে এখানে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস নেই সেখানে ভালো করে ডান বাম রাস্তা দেখে পার হতে হবে যাতে কোনো ধরনের কোনো বিপদ না হয় বা কোনো ধরনের কোনো দুর্ঘটনা না হয়। এবং একই সাথে রাস্তা পারাপারের পাশাপাশি ফুটপাত ব্যবহার করার জন্য তারা উদ্বুদ্ধ করছেন এবং বলছেন যে যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান পাশ দিয়ে একজনের পিছনে আরেকজন চলাচল করুন, এমন একটি নির্দেশনা দেয়া হচ্ছে। এবং এটি তো আসলে পথচারীদের জন্য। অন্যদিকে আপনি জানেন যে গণপরিবহনের শৃঙ্খলা নিয়ে দীর্ঘদিন ধরে আসলে কথা বলা হচ্ছে, কিন্তু গণপরিবহনের শৃঙ্খলা আসলে ফিরছে না। সেই জায়গায় বলা হচ্ছে যে বাসে ওঠার সময় ডান পা এবং নামার সময় বাম পা আগে ব্যবহার করতে বলা হয়েছে এবং একই সাথে বলা হচ্ছে যে মোটরসাইকেল চলাকালে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট ব্যবহার করার জন্য বলা হচ্ছে। আমরা আসলে যেটি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই যে নির্দেশনা, এটি কি আসলে নির্দেশনার মধ্যেই থাকবে না এটি বাস্তবায়নে আসলে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। তবে এখান থেকে বিআরটিএ থেকে বলা হচ্ছে যে প্রথম দিকে তারা আসলে এই কার্যক্রমগুলো চালাবেন, এর পরে তারা কঠোর হবেন, প্রয়োজনে আইনের যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো করতেও বাধ্য হবেন। তারা বলছেন যে সড়কের শৃঙ্খলা ফেরাতে যা যা করা দরকার সেটি আসলে তারা করবেন। তো আমার কাছে ফার্মগেট থেকে এটি ছিল এখনকার সবশেষ। সড়কে বিআরটিএর সচেতনতামূলক কার্যক্রমের বিষয়ে ফার্মগেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ইউরোপীয় ফুল লিলিয়াম এখন চাষ হচ্ছে বিভিন্ন জেলায়। দেশের আবহাওয়া উপযোগী হওয়ায় পাহাড়ের সমতলে অনেকেই ঝুঁকছেন লাভজনক এই ফুলের চাষে। আর লিলিয়ামের সৌন্দর্য ও সুগন্ধ ফুলপ্রেমীদের মুগ্ধ করায় বাজারে চাহিদার কোনো কমতি নেই। নেদারল্যান্ড সহ ইউরোপের শীতপ্রধান দেশের বাহারি ফুল লিলিয়াম দেশের চাহিদা থাকায়
প্রতি বছর আমদানি করতে হয় এই ফুল। তবে সম্প্রতি খাগড়াছড়ির পাহাড়ি মাটিতে শুরু হয়েছে লিলিয়ামের চাষ। শীতপ্রধান দেশের ফুল হওয়ায় দেশে শীত মৌসুমেই পাপড়ি মেলেছে লিলিয়াম। 200টি চারা রোপণের মাত্র 1.5 মাসের মাথায় ফুটেছে দৃষ্টিনন্দন এই ফুল। এটি আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার আশা উদ্যোক্তা ও কৃষি বিভাগের। এখানকার জনগোষ্ঠীর সব সম্প্রদায় যাতে করে এই ফুলটা চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তো এখানকার যে উপযোগিতা পরীক্ষা এইগুলা ইতিমধ্যে আমরা করেছি এবং সফলভাবে আমরা উৎপাদন করতে পেরেছি। খাগড়াছড়ির মতো একটা এলাকায়, পাহাড়ি এলাকায়, যেখানে আসলে জায়গাটা এমনি সুন্দর, এই সুন্দর জায়গায় সুন্দর ফুল নিয়ে আসাটা আসলে আমাদের জন্য খুবই একটা সাফল্য আর কি। এই লিলি চাষাবাদ করে যারা চাষাবাদ করবেন তারাও আর্থিকভাবে লাভবান হবেন। মাদারীপুরের সমতলেও পরীক্ষামূলকভাবে 50টি লিলিয়ামের চারা রোপণ করে মিলেছে সাফল্য। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে মোস্তফা হর্টিকালচার সেন্টারে আসছেন ফুলপ্রেমীরা। ফার্স্ট দেখেই তো ভাবছিলাম এটা অরিজিনাল নাকি হচ্ছে আমরা যেটা আর্টিফিশিয়াল দেখি সেটা। এটা আসলে অনেক সুন্দর দেখতে, এটা আমাদের বাংলাদেশে আগে কখনো দেখা যেত না। বাজারে একটি লিলিয়ামের স্টিক বিক্রি হয় 300 থেকে 400 টাকায়। দেশে এর চাষ বাড়াতে পারলে দাম সহনীয় হওয়ার সাথে সাথে বৈদেশিক অর্থ ব্যয় আমদানিও বন্ধ হবে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।